আজকে যজমানের বাড়ি থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। এদিকে রাতও তো হয়েছে, পথ তো বেশ অন্ধকার দেখছি। ওকে, ওখানে ওভাবে কে পড়ে রয়েছে? অন্ধকারে তো বিশেষ ঠাহর করা যাচ্ছে না। যাই তো, একটু এগিয়ে গিয়ে দেখে আসি। একটু এগিয়ে গিয়ে তারানাথ তান্ত্রিক দেখলেন একটি বড় গাছের নিচে অচৈতন্য অবস্থায় কেউ পড়ে রয়েছে। তার সারা শরীরে ক্ষত আর বড় বড় আঁচড়ের চিহ্ন। মনে হচ্ছে যেন তার শরীর থেকে মাংস কেউ খুবলে খেয়েছে, আর তাকে ঘিরে বসে রয়েছে এক ঝাঁক বাদুড়। ছেলেটাকে এই বাদুড়ের দল কি ভয়ানক ভাবে আক্রমণ করেছিল! আহা, অল্প বয়সী ছেলে। এই, 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 সর, সর বলছি, সর, সর। এ তো এখন বেঁচে আছে, ভাগ্যিস আমি এসে পড়েছিলাম। নলেজের কি অবস্থা হতো শুধুমাত্র ভগবানই জানেন। ওকে এক্ষুনি আমাকে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে, আর দেরি করলে অনর্থ হয়ে যেতে পারে। কবিরাজ মশাই, এই ছেলেটিকে তাড়াতাড়ি দেখুন, খুবই খারাপ অবস্থা এর। আরে এ তো আমাদের গ্রামের সুবল। ওকে আপনি কোথায় পেলেন ঠাকুর মশাই? আমি জঙ্গলের পথ দিয়ে ফিরছিলাম, ওই জঙ্গলের ভিতরেও অজ্ঞান হয়ে পড়েছিল। আমি তো ভেবেছিলাম হয়তো শরীরে প্রাণ নেই, কিন্তু ঈশ্বরের কৃপা ছিল তাই প্রাণে বেঁচে গিয়েছে। কিন্তু ওরে অবস্থা হলো কি করে ঠাকুর মশাই? তা তো আমি বলতে পারবো না কবিরাজ মশাই, তবে মনে হয় বাদুড়ের দল ওর উপরে আক্রমণ করেছিল। ঠাকুর মশাই, এতদিনের কবিরাজি জীবনে আমি কত সাপে কাটা, বাঘের আক্রমণে জখম হওয়া মানুষ দেখলাম, কিন্তু বাদুড়ে যে এভাবে কাউকে ছিঁড়ে খেতে পারে তা আমার জানা ছিল না। এ তো অদ্ভুত ঘটনা। আমিও তো বিস্মিত হয়ে গিয়েছিলাম। আচ্ছা কবিরাজ মশাই, ছেলেটিকে কেমন দেখলেন? সুবলের অবস্থা খুব একটা ভালো নয় ঠাকুর মশাই, তবে আমি আপ্রাণ চেষ্টা করবো ওকে সুস্থ করে তুলতে, আর বাকিটা ভগবানের ইচ্ছে। ঠিক আছে কবিরাজ মশাই, আর আপনি ছেলেটির বাড়িতেও খবর দেওয়ার ব্যবস্থা করুন। নিশ্চয় নিশ্চয় ঠাকুর মশাই। ওই বাসে ওদের বাড়ি, বাড়িতে ওর মা ছাড়া আর কেউ নেই। বেশ, ঈশ্বরের মঙ্গল করুন। তবে আমি এখন আসি। হে মা কালী, একসঙ্গে চার চারটে প্রাণ চলে গেল। তবে জন্ম মৃত্যুর বিধান কি আর কারোর হাতে? সেই সময় একজন বয়স্ক ভদ্রলোক তারানাথের দিকেই আসছিলেন। তাকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে গিয়ে তারানাথ জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি এই গ্রামের বাসিন্দা বলেই মনে হচ্ছে। আগে ভেবে হ্যাঁ ঠাকুর মশাই, কিন্তু আপনি? আমি এই গ্রামে নতুন আসছি। শ্মশানের পাশ দিয়ে আসার সময় দেখলাম একসাথে চারটে মৃতদেহ দাহ হচ্ছে। কিছুটা কৌতূহলবশতই আপনাকে জিজ্ঞাসা করছি, কিছু কি ঘটেছে এখানে? আর আর কি বলবো ঠাকুর মশাই, সবই অদৃষ্ট। আসলে আমাদের গ্রামে যেন মরক লেগেছে। এই নিয়ে গ্রামের প্রায় 30 জন মানুষ মারা গেল। বলেন কি, 30 জন? কিছু বিশেষ কারণ ঘটেছে কি? মানে কলেরা বা মহামারী? কলেরা বা মহামারী হলে তো ভালোই হতো ঠাকুর মশাই, অন্তত মৃত্যুর পিছনের কারণটা তো জানতে পারতাম। কিন্তু এক্ষেত্রে তো। তার মানে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো সাধক মানুষ, তাই আপনাকে সবটা বলতে আমার কোনো অসুবিধা নেই। আপনি আমার সঙ্গে আসুন ঠাকুর মশাই, আমরা চণ্ডী মণ্ডপে বসে কথা বলি। আসুন আসুন। আসুন ঠাকুর মশাই, এখানে বসুন। না না, এত ব্যস্ত হবেন না। কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা সবাই কোনো একটা বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছেন। দয়া করে যদি আমাকে কারণটা জানান, তাহলে আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করতে পারি। দুঃখের কথা আর কি বলবো ঠাকুর মশাই, আমাদের গ্রামের ওপর কারো কুদৃষ্টি পড়েছে, আর তার প্রভাবে আমাদের এই গ্রাম শ্মশানে পরিণত হচ্ছে। একে একে সকলে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। দেখুন, আমাকে পুরো বিষয়টা সবিস্তারে বর্ণনা করুন, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ ঠাকুর মশাই, আসলে বিগত বেশ কিছুদিন ধরে প্রতিদিন রাত্রিবেলা আমাদের গ্রামের সবাই স্বাভাবিকভাবে ঘুমাতে যায়, কিন্তু সকালবেলায় গ্রামের কোনো একজন ব্যক্তির রক্ত শূন্য ফ্যাকাশে মৃতদেহ উদ্ধার হয় তার নিজের ঘর থেকেই। কি বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। মনে হয় কেউ যেন তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে, অথচ তার তার শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে না, কেবলমাত্র তার ঘাড়ের কাছে দুটো ছোট দাগ ছাড়া। প্রথমে সবাই বলেছিল হয়তো সাপে কেটেছে, কিন্তু তাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলে তিনি বললেন,
না না, এ তো সাপে কাটার চিহ্ন নয়, কোনো বিষাক্ত পোকামাকড় হলেও হতে পারে। তখন একটু সাবধানে থেকো। ওই ঘটনার পর থেকে প্রতিদিন সকালে একজন করে ব্যক্তির রক্ত শূন্য মৃতদেহ উদ্ধার হয় তার নিজের ঘর থেকে। আর আর সকলেরই ঘাড়ের কাছে একই রকম দুটো দাগ দেখতে পাওয়া যায়। তাহলে আজ যে 4টি মৃতদেহ শ্মশানে দাহ হতে দেখলাম, তাদের মৃত্যু কি এই একই কারণে ঘটেছে? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, আজ সকালে হালদারদের বাড়ির 4 জনেরই রক্ত শূন্য মৃতদেহ উদ্ধার হয়েছে। ও বাড়িতে আর কেউ থাকতো না? না, স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা, এই নিয়ে ওদের সুখের সংসার ছিল। আজ সকালে আমাদের গ্রামের হরি কোনো বিশেষ কাজে হালদারের বাড়িতে যায়। ভেতর থেকে কারো সাড়া না পেয়ে ওই আমাদের এসে খবর দেয়। আমরা গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করি। এই তো হরি এখানেই আছে। কি রে হরি, ঠাকুর মশাইকে বল আজ সকালে কি ঘটেছিল বল। সে কি আর বলবো ঠাকুরমশাই, আসলে হালদার দাদা রোজ সকালে আমাদের বাড়িতে গিয়ে দুধ দিয়ে আসতো, কিন্তু আজ অনেকটা বেলা হয়ে যাওয়ার পরেও যখন হালদার দাদা এলো না, তখন মাই আমাকে ওদের বাড়িতে পাঠিয়েছিলেন। আমি গিয়ে ওদের দরজায় কড়া নাড়ি। হালদার দাদা, ও হালদার দাদা, বাড়ি আছো? কি হলো, কেউ সাড়া দিচ্ছে না কেন? বিপদ আপদ হলো নাকি? যাই তো গিয়ে তাড়াতাড়ি মন্ডল দাদুকে খবর দিকে। এসব তুই কি বলছিস হরি? কেউ দরজা খুলছে না মানে? হ্যাঁ গো দাদু, আমি কতবার ডাকলাম, কিন্তু দরজা খোলা তো দূরের কথা, কেউ ভেতর থেকে সাড়া পর্যন্ত দিল না। কই চল তো দেখি। তারপর গ্রামের আরো কয়েকজনকে নিয়ে আমরা হালদার দাদাদের বাড়িতে আসি। দরজা ভেঙে আমরা দেখি যে ওই বাড়ির 4 জনই মৃত অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে। সকলেরই দেহ ফ্যাকাশে। তারপর আমরাই মৃতদেহগুলো সৎকারের ব্যবস্থা করি। জানি না বাবা, এ কোন পাপের শাস্তি আমরা ভোগ করছি। গ্রাম ছেড়ে সবাই এক এক করে চলে যাচ্ছে। আমরা যে কজন বেঁচে আছি তারাও ভাবছি অন্য কোথাও চলে যাব, নাহলে আমাদের সবাইকে মরতে হবে। দেখুন, আমি সবটাই শুনলাম। আমি জানি না আপনাদের কতটা উপকার করতে পারবো, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব। আর আজ রাতটা আমি চণ্ডী মণ্ডপেই কাটাবো। আপনারা এখন বাড়ি যান। তারানাথ স্থির করে সে একবার সুবলদের বাড়িতে গিয়ে তাকে দেখে আসবে। সে সুবলের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সুবলদের বাড়িতে পা রাখার সাথে সাথে সে বুঝতে পারে এ বাড়িতে কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে। এই বাড়ির পরিবেশ মোটেই স্বাভাবিক নয়। এখানে অশুভ শক্তির আধিপত্য রয়েছে। আরে আরে ঠাকুর মশাই, আসুন আসুন। বাহ, তুমি তো দেখছি পুরোপুরি সুস্থ হয়ে গেছো সুবল। হ্যাঁ ঠাকুর মশাই, সবই আপনার দয়ায়। আপনি আমাকে নতুন জীবন দান করেছেন। আমি চিরকাল আপনার কাছে ঋণী হয়ে রইলাম ঠাকুর মশাই। না সুবল, আমি কিছুই করিনি, সবই মা ঈশ্বরের কৃপা। কিন্তু ঠাকুর মশাই, আমাদের আর এই গ্রামে থাকা হলো না। কালই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। কেন চলে যাবে কেন? কেন, আপনি শোনেননি? আমাদের গ্রামে যে মরগ লেগেছে ঠাকুর মশাই, রোজ একজন করে মারা যাচ্ছে। কে বলতে পারে কাল হয়তো আমারই পালা। আমি সবই শুনেছি, আর আমি এই বিষয়ে হস্তক্ষেপও করেছি। তুমি চিন্তা করো না, আমি এর বিহিত করার যথাসাধ্য চেষ্টা করব। ঠাকুর মশাই, আপনি আমাদের বাঁচান। ঠাকুর মশাই, আমার ছেলেটাকে আপনি নতুন জীবন দিয়েছেন, এবার আমাদের গ্রামটাকে আপনি রক্ষা করুন। ঠাকুর মশাই, যদি কেউ পারে তবে সেটা আপনি। আপনি চিন্তা করবেন না মা, আমি যখন একবার এখানে এসে পড়েছি তখন এই গ্রামকে আমি এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবই। আপনি আমাদের বড় নিশ্চিন্ত করলেন ঠাকুর মশাই। তবে একটা নিবেদন করব, আজ রাতটা আপনি এখানেই থাকুন। ঠিক আছে মা, আপনি যেমনটা চাইবেন। আর এখানে বাদুরের শব্দ কোত্থেকে আসছে? যাই তো একবার বাইরে গিয়ে দেখে আসি। এখানে তো কেউ নেই, তাহলে এই শব্দটা এলো কোত্থেকে? তাহলে কি আমি ঘুমের মধ্যে ভুল শুনলাম? পরের দিন সকালে তারানাথের ঘুম ভাঙল বাড়ির বাইরে মানুষের গোলযোগ শুনে। তিনি উঠে বাইরে এলেন, দেখলেন বাড়ির সামনে মানুষের জটলা। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হয়েছে এখানে? ঠাকুর মশাই, আজ আজ আবার গ্রামের দুজনের মৃত্যু হয়েছে।
বিষয়টা যতটা সহজ ভেবেছিলাম ততটা নয়। আমাকে কিছু একটা করতেই হবে, তবে তার আগে আমাকে একবার এই গ্রামটা ঘুরে দেখতে হবে। না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। এইভাবে একটা গ্রামের মানুষ অসহায় ভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাবে আর আমি তাদের সাহায্য করব না, সেটা তো হয় না। আরে ঠাকুর মশাই, যে গ্রামের সকলের মুখে শুনলাম তারা আপনার উপরে বড় ভরসা করে আছে, কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না। সবাই যে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। মোড়ল মশাই, বিপদ যে শিয়রে ঘনিয়ে আসছে তাতে সন্দেহ নেই। আমি ঠিক করেছি আজ রাতেই এই গ্রামের শ্মশানে যজ্ঞে বসবো। এই মৃত্যুর কারণ আমাকে জানতেই হবে। ঠিক আছে ঠাকুর মশাই, আমি আপনার যজ্ঞের সমস্ত আয়োজন করে দেব। ঠিক আছে। তারানাথ মন্ত্র পড়ে যজ্ঞে আহুতি দিতে লাগলেন। ওম নমঃ শিবে শান্তায় করণাত্রায় নমঃ। ওম নমঃ শিবে শান্তায় করণাত্রায় নমঃ। হঠাৎ কোথা থেকে যেন একদল বাদুড় সেখানে উড়ে এলো। তারপর মুখে করে ছোট ছোট ইট কাঠের টুকরো এনে যজ্ঞ পণ্ড করলো। আর কয়েকটি বাদুড় গিয়ে মোড়লকে আক্রমণ করলো। ঠাকুর মশাই, আমাকে বাঁচান! ঠাকুর মশাই, আমাকে বাঁচান! ওম হুম ফট গুরু গুরু স্বাহা নমঃ নমঃ ফট হুম স্বাহা। মোড়ল মশাই, আমার মনে হচ্ছে এর পরের আক্রমণটা আপনার উপরেই হতে চলেছে, তাই আজ রাতটা আমাকে আপনার বাড়িতেই থাকতে হবে। অবশ্যই ঠাকুর মশাই। তখন মধ্যরাত। হঠাৎ একটি বাদুড় খোলা জানালা দিয়ে ঘরের ভিতরে ঢুকলো। তারপর বিছানার উপরে ঘুমন্ত মোড়লের ঘাড়ের কাছে গিয়ে যেই না তার ঠোঁট দুটো মোড়লের ঘাড়ে বসাতে যাবে, অমনি তারানাথ বাদুড়ের ঘাড়টা চেপে ধরলেন। মধুসুন্দরী দেবীর দেওয়া একটি মন্ত্র বাদুড়ের কানের কাছে উচ্চারণ করলেন তিনি। বাদুড়টি ঘুমিয়ে পড়ল। তারানাথ তাকে একটি বস্তায় ভরে বস্তার মুখটি বন্ধ করে দেন। কি ব্যাপার কি ঠাকুর মশাই, কি হয়েছে? আপনার হাতে বস্তাটা কিসের? মোড়ল মশাই, আপনি এক্ষুনি একবার গ্রামের সবাইকে নিয়ে চণ্ডীমণ্ডপে আসুন তো, আমিও সেখানেই যাচ্ছি। ঠিক আছে ঠাকুর মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা, আপনি আমাদের সবাইকে এখানে আসতে বললেন কেন? কারণ আজ আমি এই মৃত্যু রহস্যের সমাধান করতে চলেছি, তাই সেই কারণে আপনাদের সবাইকে এখানে উপস্থিত হতে বলেছি। আপনারা সবটা নিজের চোখেই দেখে নিন। কিন্তু ঠাকুর মশাই, এই মুখ বাঁধা বস্তাটায় কি আছে? একটু ধৈর্য ধরুন, এখনই আপনারা সবকিছু দেখতে পাবেন। তারানাথ মন্ত্র পড়তে শুরু করেন। হঠাৎ দেখা যায় যে বস্তাটা যেন একটু নড়ে উঠল। মনে হচ্ছে কেউ যেন বস্তার ভেতরে ছটফট করছে। বস্তাটাকে নিয়ে সে উড়ে যেতে চায়, কিন্তু দণ্ডির বাইরে বেরোতে পারে না। সবাই অবাক হয়ে দেখে বস্তাটার মুখ কেটে বাইরে বেরিয়ে আসছে একটা ছোট্ট বাদুড়। এ কি? এ তো একটা বাদুড়। আগে হ্যাঁ মোড়ল মশাই, এই আপনাদের সকলের হত্যাকারী। কি বলছেন আপনি ঠাকুর মশাই? এই বাদুড়টা আমাদের সবাইকে মেরেছে। হ্যাঁ মোড়ল মশাই। কি মোড়ল মশাই, চিনতে পারছেন একে? সুবল, তুই? তার মানে তুই এইভাবে আমাদের গ্রামের সবাইকে হত্যা করেছিস? হ্যাঁ, কি হলো সুবল? চুপ করে আছিস কেন? বল, কেন হত্যা করছিলি এভাবে গ্রামের নিরীহ মানুষগুলোকে? আমি কি করব বলো? এখানে তো আমার কোনো দোষ ছিল না। তোমরা তো জানো যে আমি জঙ্গল থেকে মধু সংগ্রহ করে বেড়াই, তাতেই আমার আর আমার মায়ের বহু কষ্টে কোনো রকমে দুবেলা দুমুঠো জুটে যায়। সেদিন আমি পাশের জঙ্গলে গিয়েছিলাম মধু সংগ্রহ করতে। গাছে উঠে আমি যেই না মৌচাকে আগুন দিতে যাব, অমনি পা পিছলে পাশেরই এক কোটরের ভেতর পড়ে যাই, যে সেখানে একটা বাদুড় পড়ে আছে, কিন্তু তার সারা গায়ে লাল সুতো বাঁধা। আমি বুঝতে পারি বাদুড়টা তখনও বেঁচে আছে। আমি তাকে হাতে তুলে নিয়ে সুতোগুলো খুলে বাইরে উড়িয়ে দিই। বাদুড়টা উড়ে বাইরে বেরিয়ে যাওয়ার বদলে সে এসে আমার ঘাড়ে কামড়ে দেয়, আর সেই যন্ত্রণায় আমি জ্ঞান হারিয়ে ফেলি।
তারপর আর আমার কিচ্ছু মনে নেই। সেদিন আমি ওখান দিয়েই যাচ্ছিলাম, আমি তোমাকে সেখান থেকে তুলে কবিরাজের বাড়িতে নিয়ে যাই। কিন্তু বাবা, সুবলের এরকম অবস্থা হলো কিভাবে? দেখুন, তা তো আমি নিশ্চিতভাবে বলতে পারবো না, তবে মনে হয় সেই বাদুরটা কোনো পিশাচ ছিল, আর কোনো অঘরী তান্ত্রিক সেটাকে ওই গাছের কোটরের ভিতরে মন্ত্রপুত সুতো দিয়ে বেঁধে রেখে গিয়েছিলেন। সুবল তাকে মুক্ত করে দিয়েছে, আর তাই সে এমনটা করেছে। তাহলে এখন আমাদের কি করণীয় ঠাকুরমশাই? কিভাবে বাঁচবো আমরা এই ভয়ানক পিশাচের হাত থেকে? আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি ওই পিশাচকে বন্দি করে দেব। তারানাথ মাটিতে রাখা মাটির হাঁড়িটা তুলে নিলেন। তারপর উচ্চ স্বরে মা কালীর একটি মন্ত্র উচ্চারণ করতে লাগলেন তিনি, আর সঙ্গে সঙ্গে সুবলের দেহ থেকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে এসে পাক খেতে খেতে এই মাটির হাঁড়ির ভিতরে ঢুকে যায়। তারানাথ একটা লাল শালু কাপড় দিয়ে হাঁড়ির মুখ ভালো করে বন্ধ করে দেন। মোড়ল মশাই, যান, এই হাঁড়িটাকে এমন কোন স্থানে রেখে আসুন যাতে কেউ কোনোদিন এর সন্ধান না পায়। একে যদি কেউ কোনোদিনও মুক্ত করে দেয়, তবে ও আবার এমন নৃশংস হত্যালীলায় মেতে উঠবে। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। এরপর মোড়ল মশাই কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে গিয়ে গ্রামের ভিতরে একটা পুরনো কুয়োর গভীরে হাঁড়িটাকে ফেলে দেন। তারপর সবাই মিলে কুয়োটার মুখ বন্ধ করে দিয়ে চণ্ডী মণ্ডপে ফিরে আসেন। ঠাকুরমশাই, আপনি যেমন বলেছিলেন তেমনটাই করেছি। ওই হাঁড়িটা আর কেউ কোনোদিনও খুঁজে পাবে না। বেশ, এখন আপনারা বিপদমুক্ত। আজকের পর থেকে এই গ্রামের কেউ অমন নৃশংসভাবে মারা যাবে না। বাবা, আমার ছেলেটার আর কোনো ক্ষতি হবে না তো? ও ছাড়া যে আমার আর কেউ নেই বাবা। না মা, তোমার ছেলের আর কোনো ভয় নেই। পিশাচ ওর শরীর ছেড়ে চলে গেছে। এই তাবিজটা ওর হাতে বেঁধে দাও, কোনো অলৌকিক শক্তি ওকে আর স্পর্শ করতে পারবে না। এই গ্রামে আমার কাজ শেষ, বাকি রাতটুকু এই চণ্ডী মণ্ডপে কাটিয়ে কাল সকালেই আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আপনারাও সবাই নিজেদের বাড়িতে ফিরে যান। ঠাকুরমশাই, আপনার এই উপকার আমরা কোনোদিনও ভুলতে পারবো না। এই সবাই বলো জয় তান্ত্রিকের জয়। শুনুন, আমি আপনাদের জন্য কিছুই করিনি, যা করেছেন মা কালী করেছেন। সবাই বলুন জয় মা কালী। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। জয় মা কালী। এবার আপনারা আসুন, আমি একটু বিশ্রাম নেব।